দর্শক আমি স্টিল ইনসাইড পলিটিক্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকে তার ব্যতিক্রম নয়। আজকে আলোচনার শিরোনাম হচ্ছে সংস্কার আর নির্বাচন, কে কার অন্তরায়। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। প্রথমে তাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। এছাড়াও উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন। দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যদি জনাব রাজিকুজ্জামান রতন আপনার কাছে যদি যাই, সংস্কার আর নির্বাচন এই দুটি প্রশ্নে কিন্তু আমরা এখন দেখছি যে রাজনৈতিক ঘুরপাক খাচ্ছে। আসলে কি সংস্কার এবং নির্বাচন কি অন্তরায় কিনা? আমার কাছে বিষয়টা একটু অদ্ভুত মনে হয়। একসময় ওই ছাত্র অবস্থায়, মানে ছোটোবেলায়, তখন পরীক্ষায় রচনা আসতো এরকম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। আসলে বিজ্ঞান তো আশীর্বাদ অভিশাপ এটার ব্যাপার না, বিজ্ঞান একটা নিয়ম, একটা পদ্ধতি, মানুষ সেটাকে কীভাবে কাজে লাগাবে। ঠিক তেমনি একসময় এই পতিত স্বৈরাচার সে একটা কথা বলতো, আপনারা উন্নয়ন চান না গণতন্ত্র চান। তার মানে একটা মনে হয় আরেকটার প্রতিপক্ষ হয়ে যাচ্ছিল, পরিপূরক। একটা আরেকটা তো পরিপূরক, হ্যাঁ, প্রতিপক্ষ বানিয়ে ফেলে। আমরা হাত ধরাধরি করে চলতে চাই, সেটাকে অনেক সময় হাতাহাতিতে রূপান্তরিত করে ফেলে। সেরকম সংস্কার এবং নির্বাচন এই দুটো তো পরস্পর পরিপূরক, এটা কেন একটা আরেকজন প্রতিপক্ষ হবে? কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ালো যে যারা নির্বাচন দিতে চান না তারা সংস্কারকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করেন, আর যারা যে ওই সংস্কার করতে চান না তারা দ্রুত নির্বাচন করতে চান, এরকম একটা ধারণা মানুষের মধ্যে নিয়ে আসা হয়েছে। কিন্তু খেয়াল করুন তো, অভ্যুত্থানের পরে কিছু সংস্কার না করলে অভ্যুত্থানের যৌক্তিকতা প্রতিষ্ঠিত করা যাবে, এবং দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষাও তো তৈরি হয়েছে। একটা হলো আপনি যৌক্তিকতা, আরেকটা হলো মানুষের আকুতি। যৌক্তিকতার জায়গাটা এরকম, যদি আমি সংবিধানের সেই ন্যূনতম সংস্কারটা না করি, সাতের ক খয়ের জায়গায় যদি সংস্কারটা না নিয়ে আসি, তাহলে অভ্যুত্থানের পরবর্তী সরকারের তো মানে আইনগত বৈধতা থাকে না, ফলে ওই সংস্কার তো করতে হবে। দুই, নির্বাচনটা দলীয় সরকারের অধীনে হবে না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এই প্রশ্ন তো একটা মানে সংশোধনী আনতেই হবে। কিন্তু প্রথমেই একটা জিনিস নিয়ে আসা হলো, সংবিধান সংশোধন না সংবিধান পুনর্লিখন, মানে এরকম একটা বিষয় তৈরি করে। নির্বাচনের আগে অনেকগুলো বিষয়কে সামনে দাঁড় করানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রধান যে বিষয়টা যদি বলি, আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্যই তো অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এবং আমরা একটা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছিলাম তো ডেমোক্রেসির জন্য। তাহলে ফ্যাসিজম কী কী জিনিস দিয়ে অপারেট করে? ফ্যাসিজমের প্রশাসনিক ভিত্তিটা কী? ফ্যাসিজমের আইনি ভিত্তিটা কী আছে? ফ্যাসিজমের ক্ষেত্রে বিচার বিভাগ কী ক্ষেত্রে তাকে সহযোগিতা করে, এবং ফ্যাসিজমের ক্ষেত্রে কখনো কখনো পুলিশ কীভাবে তাকে সহযোগিতা করে, এবং সবচেয়ে বেশি ভূমিকা পালন করে পিপুলস সাইকি, মানে মানুষের মনস্তত্ত্ব, এটাও কিন্তু ফ্যাসিজমের ভূমিকা পালন করে। আর একটা ভূমিকা পালন করে সাংবাদিকরা যদি প্রধানমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করতে গিয়ে প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়েন, তা প্রয়োজনীয় কথার চেয়ে প্রিয় কথা বলতে অভ্যস্ত হয়ে যায়, অভিজ্ঞতা আমাদের সবারই হয়েছে। ফলে আমরা মনে করি প্রত্যেকটা জায়গা থেকে সংস্কার লাগবে। তো যেমন পুলিশ সংস্কার কমিশন তারা এরকম বলেছে, পুলিশের 9টা খাতকে তারা চিহ্নিত করেছে যেগুলো হচ্ছে দুর্নীতি করতে, পুলিশকে দুর্নীতি পরায়ণ করে, অথবা দুর্নীতিগ্রস্ত পুলিশ সে জনগণের উপর নিপীড়ন চালায়। তো এই সমস্ত ছোটোখাটো কিছু সংস্কার বলি অথবা তাৎপর্যপূর্ণ সংস্কার বলি, এটা তো একটা চলমান প্রক্রিয়া। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকারটা ক্ষমতায় এসেছে, এই সরকার তো আর অন্তহীন কাল পর্যন্ত চলবে না। তাহলে এই সরকার তো কোনো না কোনোভাবে তার পাওয়ারটা ট্রান্সফার করতে হবে। কী পদ্ধতিতে পাওয়ারটা ট্রান্সফার করবে, এবং যারা ক্ষমতায় আসবেন তারা এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে আইনি বৈধতা দেবেন, আলোচনায় আসার কথা ছিল এই বিষয়গুলো। কিন্তু মনে হচ্ছে সময় ক্ষেপণ করার একটা 11টা-15টা সংস্কার কমিশনের রিপোর্ট, সেগুলো নিয়ে আলোচনা, এবং সবচেয়ে বড় কথা সংস্কার কমিশনের রিপোর্টের আসলে কি গুরুত্ব থাকবে যদি সেটা আইনগতভাবে বৈধতা দেওয়া না হয়। আইনগতভাবে বৈধতা দেওয়ার উপায় কি আছে? পার্লামেন্ট ছাড়া। আর পার্লামেন্টে যাওয়ার উপায় কি আছে? নির্বাচন ছাড়া। ফলে আমরা যদি একটার সঙ্গে একটা দেখি, তাহলে তো প্রত্যেককে সহযোগিতা করে আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, এবং প্রত্যেকটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে নির্বাচনই জড়িত। এই জায়গাটা আমরা এই জন্য মনে হয় যে এই প্রশ্নগুলো উত্থাপন করে আসলে মূল প্রশ্নটাকে আড়াল করার চেষ্টা হয় কি। আমার মনে হয় যে এই ধরনের প্রশ্নগুলো যারাই উত্থাপন করে তারা মূল প্রশ্ন থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়। বরঞ্চ 6 মাস আমরা কিভাবে এগিয়েছি এবং বাকি সময়টা কিভাবে এগোবো, এবং শেষ পর্যন্ত আমাদের যাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে। অনেকে আমাদের বলতে পারে, আচ্ছা নির্বাচন হলে আপনারা কি জিতবেন?
আসলে প্রশ্নটা তো নির্বাচনে জেতা বা হারার নয়, প্রশ্নটা হচ্ছে একটা নির্বাচনী পদ্ধতিটাকে গণতান্ত্রিক করা। আমি ফিরবো আপনার কাছে, জনাব হাসান জাফর তুহিন, আপনার কাছে কি মনে হয় যে আসলে সংস্কারের নামে নির্বাচনের আগে অনেক কিছুকে নিয়ে আসা হচ্ছে কিনা, অনেক বিষয়গুলোকে? হ্যাঁ, আজকের বিষয় নিয়ে আমাদের রাজ্য যেমন রতন ভাই চমৎকার বলেছেন, বিষয়গুলো এত সুন্দরভাবে বলেছেন, তাকে ধন্যবাদ জানাই। সংস্কার নির্বাচন তো ভাই বললেনই একটা পরিপূরক বিষয়। ভালো নির্বাচনের জন্য ভালো সংস্কার প্রয়োজন। আমরা সেটা চাই, এই সরকার বলছে তারা চায়, কিন্তু ইতিমধ্যেই গত 6 মাসে বেশি হয়ে গেল সরকারের বয়স, এটা স্পষ্টভাবে কিছু কিছু উপদেষ্টাদের তাদের কথাবার্তায় মনে হয়েছে যে তারা এই সংস্কারের নাম দিয়ে নির্বাচনকে পিছাতে চায়, প্রলম্বিত করতে চায়, এরকম বিষয়টা। তাহলে দেখেন, সংস্কার ইতিমধ্যেই যে সংস্কার কমিশন করেছেন ওরা, কয়েকটি সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে, আমরা অফিসিয়াল আনঅফিসিয়াল জানতে পেরেছি। সেটা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আজ থেকে প্রায় 2.5-3 বছর আগে বিএনপি 31 দফা দিয়েছিল সংস্কার। এদের প্রায় 80% কিন্তু বিল রয়েছে এদের মধ্যে, অধিকাংশই, মানে 2 মাসে বেশি প্রধানমন্ত্রী নয়, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ইত্যাদি ইত্যাদি বেসিক পয়েন্টগুলোতে বিএনপি 2.5 বছর আগে যখন করেছিল, এই প্রস্তাবগুলো দিয়েছিল এই সংস্কার কমিশনের উপরে। তাহলে আমার মনে হয় বিএনপির যে 31 দফা এটা মেনে নিলেই তো অধিকাংশ সংস্কার হয়ে যায়। আর রতন ভাই যেটা বলেছে, আমি আগেও আপনাদের এখানে বলেছি যে যত সংস্কারই করেন না কেন আপনি, আলটিমেটলি পার্লামেন্ট লাগবে, তাছাড়া আইন বৈধ কে দিবেন? এই সরকারের তো আর আইন যেহেতু সংসদ নেই একদম, এই সরকারের তো আর এটাকে আইনগতভাবে আপনি অনেকগুলো সংস্কার করলেন, এত কষ্ট করলেন, বিজ্ঞজনদের দায়িত্ব দিয়েছেন, তারা কষ্ট করে অনেক পরিশ্রম করে এই সংস্কারের বিষয়গুলো জমা দিল। এটা যদি আপনি আইনে পরিণত না করেন তাহলে এটা হলো, তা কি হলো? তাহলে আমি সবচেয়ে বড় কথা কি যে এটা দুটিকেই খেয়াল করতে হবে, কিছু সংস্কার প্রয়োজন আছে, পাশাপাশি আবার নির্বাচনের জন্য প্রলম্বিত। আপনি একটা বিষয় দেখেন, অনেক সময় অনেকেই বলে থাকেন যে হ্যাঁ নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতা আসবে, তাহলে আবার করবো কেন? অনেকের মুখে শুনেছি। তাহলে দেখেন, তাহলে কিছু বিষয়গুলো কিন্তু ফ্যাসিস্ট সরকারের কিছু বিষয় কিন্তু এই সরকারের কারো কথা, সবাই না, চিফ অফ গভর্নমেন্ট উনি কোনো সময় বাজে কথা বলেননি উনি, কিন্তু কোনো উপদেষ্টা বলেছেন কিংবা সমন্বয়কদের মধ্যে কাউকে বলতে শুনেছি যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে, তাহলে কেন আমরা নির্বাচন দিব? তো বিষয়টা তো এরকম, গত ফ্যাসিস্ট সরকার তো 15.5 বছর তারা তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে রিপোর্ট নিয়েছে যে সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে। তাহলে বিএনপি ক্ষমতা আসবে এই ভয় যদি নির্বাচন না দেওয়া হয়, আর এই সরকার যদি সেম কাজটা করে, তাহলে এই সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের একটা দিকে তো মিল হয়ে যাচ্ছে যে এরা নির্বাচন দিতে যাচ্ছে, বিএনপি ক্ষমতা আসে, তাহলে উদ্দেশ্য কি বিএনপি ঠেকানো? তো এটা তো ঠিক ভালো না। যে দল জনপ্রিয়, আমরা তো মনে করি না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলছে এই সরকার এবার নির্বাচন কঠিন হবে, আমরা ইজিলি ইলেকশন করে ফেলতে পারবো, একচেটিয়া পাবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের বিষয়গুলো খুবই স্পষ্ট, কিন্তু হচ্ছে যারা ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত বা এই আপনি যাদের সমন্বয়ক বলছিলেন, তাদের একটা বড় অভিযোগ আছে যে বিএনপি হিসেবে আপনারা নির্বাচনের জন্য তড়িঘড়ি করছেন। কেন নির্বাচনের জন্য তড়িঘড়ি? আপনি 15.5 বছর দেশের 3-4টে প্রজন্ম, যাদের বয়স 18 থেকে 32-35 বছর, ছাত্র আন্দোলনে যারা যুক্ত আছে তারাও কিন্তু ভোট দিতে পারেনি। তাহলে বাংলাদেশে মানুষ কি ভোটের জন্য উন্মুখ হয়ে আছে না? গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে না? ফ্যাসিস্ট পতন হয়েছে, দেশে কি গণতন্ত্র স্টাবলিশ হয়েছে, গণতন্ত্রের সরকার হয়েছে? তা তো হয়নি। আপনি এই সরকারের অনেক উপদেষ্টাদের নিয়ে এই সমন্বয়কারী সমালোচনা করেছে, মিছিল করেছে, সেটাকে পরিবর্তন করা হয়নি। এই সরকারে অনেক একজন আছেন, উপদেষ্টা আছে, তাদের নামে এই ছাত্র হত্যার মামলা রয়েছে, এরকম আরো অনেক অনৈতিক বিষয় সামনে আছে উপদেষ্টাদের নিয়ে। তাহলে সমন্বয়কারী যদি বলছে যে এটা মানি না, তাহলে কেন আমরা এটা প্রসঙ্গ আসবে? আমি ফিরবো আপনার কাছে, যেমন রাজিকুজ্জামান রতন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। যদি আজকে খেয়াল করি, আজকে সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস এবং বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে বিএনপির পক্ষ থেকে একটা বৈঠক করা হয়েছে, বৈঠকে গিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বেশ ভালো একটা বৈঠক হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারাও বলেছেন যে বৈঠকটি খুব ফলপ্রসূ। সেখানে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে, যেমন বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন চায় না তারা, এই বিষয়টি তারা স্পষ্ট করেছেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়, আবারও তারা তাদের এই দাবিটা পুনর্ব্যক্ত করেছেন। আসলে এই বৈঠকটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকেরই কিন্তু উচিত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের যোগাযোগটা, তাদের মতামতটা, কখনো তাদের যদি অসন্তোষ থাকে সেটা জানানো। কারণ এই সরকারকে তো আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে পেয়েছি, তাহলে এই সরকারের
পরবর্তী হস্তান্তর প্রক্রিয়াটি কি নির্বাচনে হবে নাকি আরেকটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে হবে? যদি নির্বাচনের মধ্যে দিয়ে না হয় তাহলে কি আরেকটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে হবে? সেটা কি আমাদের জাতি এখন চায়? সেটা কি আমরা মনে করি সেরকম হওয়া উচিত? তাহলে এই জায়গায় সবাই একমত যে এই সরকারের ট্রান্সফার অফ পাওয়ার সেটা হতে হবে থ্রু ইলেকশন। আচ্ছা, তা যদি হয় সেক্ষেত্রে ইলেকশনের আগে এই সরকার কি কি কাজ করবেন সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত আছে। রাজনৈতিক দলগুলো কিভাবে সরকার পরিচালনা হচ্ছে সে ব্যাপারে তাদের মতামত থাকবে, এবং কোন কোন জায়গায় তাদের ডিসকন্টেন্ট আছে, তারা কোন কোন জায়গায় একটু আপত্তি আছে সেটাও তাদের জানাতে হবে। জানানোর পথ কী হবে? জানানোর পথ দুটো হতে পারে, একটা রাস্তায় চিৎকার করে জানানো, আর একটা হচ্ছে তার সঙ্গে দেখা করে জানানো। ফলে একটা রাজনৈতিক দল হিসেবে এটা করতে পারে। আমরাও বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা 2বার গিয়েছি, আমরা বলেছি তাদেরকে যে এই কাজ হচ্ছে আমাদের প্রত্যাশা, আমরা যা দেখছি তার সঙ্গে আমাদের প্রত্যাশার কোন জায়গায় ঘাটতি আছে এবং যা হওয়া উচিত সেক্ষেত্রে আমাদের সাজেশনটা কি আমরা দিই। একটা বিষয় তো আমরা একমত হতে পেরেছি যে এই সরকারকে সফল করতে হবে সবারই। না, আমরা সফল করার দায়িত্ব আমরা কোনো রাজনৈতিক দল নেবে না। এই সরকারকে সফল হতে হবে তার কারণে, কারণ তার পেছনে ম্যান্ডেট আছে জনগণের। জনগণের একটা নৈতিক শক্তির বিজয়ের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতা এসছে, ফলে এই সরকারকেই এখন সফল হতে হবে। এখন যদি বলেন এই সরকারকে সফল করার দায়িত্ব বিএনপি নিয়েছে, তাহলে আর একটা দল মনে করবে আচ্ছা বিএনপির কি দায় পড়লো এই সরকারকে সফল করার? বরঞ্চ এই সরকারকে সফল হতে হবে জনগণের সমর্থনের ভিত্তিতে, এবং এই সরকার সফল হতে পারবেন শুধুমাত্র একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারের মধ্যে দিয়ে। এখন ধরুন একটা প্রশ্ন আসতে পারে, বিএনপি যেমন একটা কথা বলেছে, তারা একটা চার্টার অফ রিফর্মসের কথা। আচ্ছা, চার্টার অফ রিফর্মস, হ্যাঁ 10টা 11টা কমিশন হয়েছে, সেই কমিশনগুলোর মধ্যে থেকে যদি যে সংস্কার প্রস্তাবগুলো এই মুহূর্তে বাস্তবায়নযোগ্য, আর কিছু আছে মধ্যমেয়াদী, কিছু থাকবে দীর্ঘমেয়াদী। এখন দীর্ঘমেয়াদী যে সংস্কার সেটার ক্ষেত্রে যদি আমরা বলি ওই সংস্কার শেষ না হলে আমরা নির্বাচনে যাব না, তাহলে কিন্তু তখন একটা সন্দেহ দানা বেঁধে উঠবে। তাহলে এই সময়ের কি করণীয় সেটা করে আমরা নির্বাচনের মধ্যে দিয়ে পরবর্তী সরকারের উপর ছেড়ে দেব। এখন অনেকে হতে পারে নির্বাচনের জন্য এত তাড়াহুড়া করছেন কেন? খেয়াল করে দেখুন তো, 5ই আগস্ট অভ্যুত্থানের পরে জনগণের মধ্যে যে ক্রোধ ছিল, যে ক্ষোভ ছিল, তার বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে। আবার জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল সেটার জন্য তারা অপেক্ষা করেছে। একটা তারা বহিঃপ্রকাশ ঘটিয়েছে দ্রুত, আশাহত হয়েছে, আর একটার জন্য সে অপেক্ষা করেছে। 6 মাস পরে যদি আবার ক্রোধের আগুনে বাতাস দেওয়া হয়, তখন তারা মনে করবে এই ক্রোধটাকে কী কারণে আমরা জাগিয়ে রাখছি। আমাদের তো এখন উচিত ছিল যে পতিত স্বৈরাচার, তার কি কি অপরাধ, সেই অপরাধের জন্য দায়ী কারা, তাদেরকে ধরে বিচার করা। আমরা তো এইটা করতে যাব না, আবার মব ভায়োলেন্সের দিকে চলে যাব না। আচ্ছা, ফলে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কেউ কেউ বলবেন যে গুড়িয়ে দেব, আর কেউ কেউ বলবে যে ভবন গুড়িয়ে দেওয়ার চাইতে স্বৈরাচারের বা ফ্যাসিস্ট হয়ে ওঠার রাজনৈতিক প্রশাসনিক ভিত্তিগুলো কি সেগুলোকে উৎপাদন করো। রাজনৈতিক ভিত্তিটা কি, অর্থনৈতিক ভিত্তিটা কি, প্রশাসনিক ভিত্তিটা কি। যে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল সেই ধরনের প্রশাসনিক ব্যবস্থা বহাল রাখলে তো আমিও তাই হয়ে উঠবো। প্রশাসন তো খুব একটা আপাত মস্তক পরিবর্তন হয়। তাহলে বিতর্কটা হতে হবে এই জায়গায়। বিতর্কটা তো মানে গলা কেটে ফেলার মধ্যে দিয়ে বিতর্কের সমাধান হবে না। বিতর্ক হবে যে আপনার কথা বলতে দেব, আপনাকে কথা গলা টিপে ধরে বিতর্ক করব, সমাধান করব না। আপনাকে কথা বলতে দেব, আপনার কথার যেটা যুক্তিপূর্ণ সেটা গ্রহণ করব, যেটা অযৌক্তিক সেটা বলবো ভাই এটা কিন্তু যুক্তিসঙ্গত নয়। ডেমোক্রেটিক এই প্র্যাকটিসটা যদি চলে তাহলে তার প্রভাবটা কোথায় পড়বে? তখন কিন্তু মানুষের মনন জগতেও তার একটা প্রভাব পড়ে। বাংলাদেশের নির্বাচনহীনতার যে একটা প্রভাব সেটা কিন্তু সমাজের সমস্ত স্তরে, কেউ কিন্তু কারো কথা যে শুনতে চায় না বলে আমরা মনে করি, কেউ কারো কথা মানতে চায় না যে মনে করি। আসলে সে প্র্যাকটিসটা কোথায়? যে দেশের 35 বছর বয়সী একটা মধ্যবয়সী হয়ে যাওয়ার মতো উপক্রম, সে কখনো যাচাই বাছাই করার মতো একটা ভোট দেওয়াটাই সেখানে। সেই রকম জায়গায় যদি একটা দেশ চলে যায়, সে তাহলে কীভাবে যাচাই করবে, বাছাই করবে, কিভাবে সে অন্যান্য ক্ষেত্রে করবে? বিশ্ববিদ্যালয়গুলোতে একই অবস্থা। বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো নির্বাচনের পদ্ধতি নেই। এখন আমরা কি মনে করি নির্বাচন সব রোগের ওষুধ, মহৌষধ? তা না, কিন্তু নির্বাচন একটা পদ্ধতি। সেই পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ যাচাই বাছাই করে। এই যাচাই বাছাই করতে শিখতে শিখতে মানুষ তখন সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভুল শুদ্ধ এগুলো তখন দেখতে শুরু করবে এবং বুঝবে অর্থনৈতিক এই প্রক্রিয়ায় দেশের উন্নতি কেমন হয় আর ওই প্রক্রিয়ায় গেলে উন্নতি কেমন হয়। তার পাশাপাশি আবার দুটো জিনিস আছে। একটা জিনিস খেয়াল করে দেখুন, অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়। অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কা কোন দিকে দেশের মোড়টা ঘুরিয়েছে এবং তার ফলাফলটা ভালো পেয়েছে। আবার অভ্যুত্থান হয়েছে তিউনিসিয়ায়। এই অভ্যুত্থানের পরে এসে অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে
নিশে এখনও জ্বলছে। ফলে এটাও খেয়াল রাখতে হবে, অভ্যুত্থান কোনো নিয়ম মেনে হয় না, এটা যেমন ঠিক, অভ্যুত্থানের পরে রাষ্ট্রটাকে একটা নিয়মে পরিচালিত করতে হয়, এটাও খুব প্রয়োজনীয়। জনাব হাসান জাফর তুহিন, আপনার কাছে যদি জানতে চাই, আজকে যে বৈঠকটি হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে, আমরা দেখেছি যে তার খুব কনক্লুশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি করুন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রদান করুন এবং প্রশাসনের সর্বস্তরে পতিত ফ্যাসিবাদের দোষর মুক্ত করুন। এই কথাগুলো তো আপনারা আগেও বলে আসছেন, আজকে আবার এটা নতুন করে বলার পেছনে আপনার কাছে কি মনে হচ্ছে? আজকে আসলে পরবর্তী যদি এটা সমাধান না হয়, আমরা কয়েক মাস আগেও বলেছি, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, তা এটা যদি যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হয় তাহলে আমাদের বলতেই হবে, কন্টিনিউয়াস বলতে হবে। আর অন্য অন্য বিষয়গুলো তো আছেই। একটা জিনিস দেখেন, এই সরকারের কাছে বিশেষ করে আমাদের হেড অফ দ্য গভর্নমেন্ট যেহেতু মানে একটা এমন একজন ব্যক্তি, আন্তর্জাতিক ব্যক্তি, তার কাছে আমাদের প্রত্যাশা ছিল। বিশেষ করে ইকোনমিক পয়েন্টে আমরা অনেক প্রত্যাশা করতাম, তার মাধ্যমে দেশের অর্থনীতি একটা ব্যাপক পরিবর্তন হবে। ফ্যাসিস্ট সরকার, পতিত সরকার এদেশের অর্থনীতিকে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে, বিভিন্ন ব্যাংক ডাকাতি করে, বিভিন্নভাবে মেগা চুরি প্রজেক্টের মাধ্যমে। কিন্তু একটা বিষয় খেয়াল করছেন কিনা, এই 6 মাসে অর্থনৈতিক কোনো উন্নতি হয়েছে? বিশেষ করে আমরা ইকোনমিক পয়েন্টে কোনো নতুন সানশাইন দেখতে পাচ্ছি? দেখিনি, নতুন করে দেখিনি। শুধু তাই না, সাথে থেকে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি আমি, তাদের হতাশা, কারণ তারা একটা স্থিতিশীল গভর্নমেন্ট চায়। এই গভর্নমেন্ট কতদিন আছে? 6 মাস, 1 বছর, 2 বছর। নতুন সরকার এসে নতুন কি অর্থনৈতিক পলিসি করে? নতুন ইনভেস্ট হচ্ছে না, না দেশি ইনভেস্টমেন্ট, না আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট, বাইরের ইনভেস্টমেন্ট হচ্ছে না। তাহলে আপনি এমনি গত গভর্নমেন্ট এই সরকারের ইমতে সংস্কার কমিশন কিংবা অন্যদের রিপোর্ট পথে 28 লক্ষ কোটি টাকা চুরি করেছে, তারা একটা বিরাট অংশ পাচার করেছে, অর্থনীতি ভঙ্গুর অবস্থা। এই সরকার যদি আবার 1-1.5 বছর থেকে যদি অর্থনীতি আরও নিচে নামিয়ে দেয়, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার যারাই আসুক, তাহলে কীভাবে দেশ চালাবে, কেমন করে? হতে পারে না। তাহলে আপনার কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল ইকোনমিক পয়েন্টে, সেখানে কোনো নতুন সানশাইন নাই। অন্য অন্য বিষয় আপনি কি মনে করেন না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতে যে কোনো সময় চেয়ে খারাপ, যে যার মতো রাস্তা নেমে পড়ছে, পুলিশ কাজ করছে না, পুলিশ কাজ না করার একটা ডেভিল হান্ট নামে একটা অপারেশন চলছে, ডেভিল হান্ট করছে একটা নির্দিষ্ট ইতিমধ্যে 2 দিনের এই যে পুলিশ তো সংখ্যা বাড়ায়, রাস্তা দিয়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগের যারা মনে করেন গুন্ডা পান্ডা যারা অন্যায় করেছে, তারা কি মেইন রাস্তা দিয়ে যাবে? ডেভিল হান্ট তো তাকে ঘোষণা দিয়ে করা হয়েছে। আসলে ডেভিল হান্ট হচ্ছে কিনা? হ্যাঁ, ডেভিল হান্ট হচ্ছে না আসলে। দেখা যাবে যে 100 জনের মধ্যে 1-2 জন আছে, বাকি সবাই নিরীহ হয়তো জনগণ হয়তো। তো আমার কথা যে এই সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা, ইকোনমিক ক্ষেত্রে তাদের যে প্রত্যাশা, সেগুলো হতাশ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তার মনে হয় যে অতীতে যে কোনো সময়, যে কোনো সরকার, যে কোনো সময় তোমরা খারাপ। তারপরে অন্য অন্য বিষয় আসেন আপনি, নির্বাচনের বিষয়গুলো, দুটো বিষয়, একটা হচ্ছে রুটিন যে ওয়ার্কগুলো করা, রুটিন ওয়ার্কে মোটামুটি 80% ব্যর্থ হয়েছে। আর হচ্ছে পাওয়ার ট্রান্সফার, যেটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যাওয়া। তা দুটোর একটা ক্ষেত্রে কিন্তু খুব একটা নাই, আমাদের কোনো আসার কোনো কারণ নেই। যে আজকে এত মিটিং হয়েছে বিএনপির সাথে, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাদের, সেখানে আমি এটা শুনতে পারলাম এখানে আসার কিছুক্ষণ আগে যে আমাদের মহাসচিব বলছে যে একটি ইলেকশনের রোডম্যাপ, ডিসেম্বর নির্বাচন হবে, কিন্তু আবার সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর কিন্তু স্পষ্ট করে বলা নেই। যাই হোক, বিষয়টা আমার মনে হয় যে নির্বাচনের সময় দেওয়া হয়েছে, হ্যাঁ দেওয়া হয়েছে। তা আমার মনে হয় জানেন যে আজকে ব্যবসায়ীরা যে হতাশ হচ্ছে, অন্য সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু হতাশ হওয়া শুরু করেছে। তা যখনই একটা রোডম্যাপ ঘোষণা করা হবে, তখন সবাই আশ্বস্ত হবে এবং ওইটাকে ধরে হয়তো সামনে আগানোর চেষ্টা করবে। তা শুধু সরকারের একদিকে রোডম্যাপ ঘোষণা করা উচিত, বাকি যেগুলো আছে, যেগুলো ক্ষেত্রে তারা সফল হতে পারছে না, আমাদের দলে, অন্য দলে মধ্যে এক্সপার্ট আছে, তাদের ওপিনিয়ন, একটা ওপিনিয়ন নিয়েছে। আমাদের দল বারবার করেছে, দেশ পরিচালনা করেছে, অনেক বিজ্ঞজন বিভিন্ন ক্ষেত্রে এক্সপার্ট রয়েছে, সেখানে কোনো নেই। ওনারাই সব জানে, আর দেশের অন্য কেউ আর কিছু জানেন না। বিষয়টা এইভাবে চলছে, আর বড় বড় কথাবার্তা। দলগুলোকে যে প্রক্রিয়ায় ডাকা হচ্ছে সেটা কি যথেষ্ট? না, সেটা কোনোভাবে যথেষ্ট না। আমার তো ডাকা খুব একটা বেশি হয়নি। 2-1 সময় যেন সরকার প্রতি বিপ্লবের কারণে আমাদেরকে ডেকেছিল, কেউ অন্য দলকে ডেকেছিল। এখন তো আমরাই মনে হয় যে যারা নির্বাচন চাই, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, 1-2টি দল যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিতর্কিত, বাংলাদেশের 71 থেকে পর্যন্ত বিতর্ক, তাদের এরকম যে একটা দল বাদে বাংলাদেশের প্রত্যেকটি দল, ডান বাম মধ্যমপন্থী সমস্ত দল কিন্তু দ্রুত নির্বাচন চাচ্ছে মিডিয়া ওটা সংস্কারের পরে। কিন্তু একটি দল বাদে যারা তারা তারা বাদে সবাই নির্বাচন চায়, ওনারা উল্টা বলে। আপনার কাছে আরো বেশ কিছু প্রশ্ন আছে, একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই। দর্শক, আর ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি RRM স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম সংস্কার নির্বাচন কে কার অন্তরে এই প্রসঙ্গে। জনাব হাসান জাফর তুহিন, আপনার কাছে একটা প্রশ্ন করতে চেয়েছিলাম বিরতির আগে, এখন করছি। সেটা হচ্ছে 8 দিনে 12 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত 38 জন নেতার সমন্বয়ে 64 জেলায় সমাবেশ করার ঘোষণা দিয়েছেন আপনারা। এটা কি পালস টেস্ট আর প্রেশার টেস্ট? না না, বিএনপি তো বলবো, বিএনপি তো বরাবরই যে কোনো বিষয় রাজপথে এটা করতে চায়, রাজপথে দাবি আদায় করতে, দাবি উত্থাপন করে। আজকে না, 15.5 বছর অনেক যেমন বাধা ছিল, এখন তো একটু বাধাহীন। এই সরকারের পক্ষ থেকে কোনো সমাবেশে বাধা দেওয়া হচ্ছে না, মিছিল মিটিং বাধা দেওয়া হচ্ছে না। আমরা চরম দুঃসময়ের মধ্যেও আমরা ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ নিয়ে, জনতা নিয়ে আমরা আমাদের সমস্ত দাবি তুলে ধরেছি। এখন তো আমরা এটা তুলে ধরবোই। আমাদের যে দাবিগুলো শুধু সরকারকে বলবো, জনগণ জানবে না, তাহলে জনগণ আমাদেরকে ভুল বুঝবে। আমরা গণতান্ত্রিক ধারায় ফিরতে চাই কিনা, আমরা সংস্কারের ধারায় ফিরতে চাই কিনা, আমরা কি চাচ্ছি, অবশ্যই। কি আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, নির্বাচনের ব্যাপারে, রোডম্যাপের ব্যাপারে চাইলেন, আবারও সেই নির্বাচন প্রশ্ন এবং দ্রব্যমূল্য সবকিছু বিষয় নিয়ে আবার আপনারা দেখেছেন কিনা, এটা কিন্তু শুধু নির্বাচন বিষয় না। বর্তমান যে সংকট চলছে আর কি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংকট চলছে, অর্থনৈতিক সংকট চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির সংকট চলছে, সমস্ত সংকটগুলো পাশাপাশি আমাদের যে গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য যখন, এটা সবগুলো নিয়েই আমরা সমাবেশ করছি। সমাবেশ দেখেন, আমরা গত 15.5 বছরে এত সমাবেশ করেছি, আমরা যারা দায়িত্বশীল ছিলাম তারা টায়ার্ড হয়ে যেতাম। প্রতিদিন মানে সপ্তাহে 7 দিনে 5 দিনে আমাদের প্রোগ্রাম হতো। এখন তো সেই কমায় নিয়ে এসেছি, অনেক কমে। এখন গত সরকারের সময় এত বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা যে সমাবেশ করেছি, এখন বাধা ছাড়া অনেক কম করছি। তা আমার মনে হয় যে একদিকে আমরা সরকারকে বলছি একই কথা, আবার রাজপথে জনগণকে সচেতন করার জন্য আমরা রাজপথে সবাইকে, জনগণকে। তার মানে এখনো তাগিদ বোধ করছেন যে জনগণ সচেতন না, বা সচেতন প্রয়োজন? অবশ্যই জনগণকে তো, সবাই তো রাজনীতির সম্পৃক্ত না, সবাই যার সাথে ব্যস্ত থাকে। আমরা যারা মানে পুরো টাইমটা রাজনীতিতে জড়িত থাকি, তাদের কথা জনগণের মতো এক না। একটা পেশার মানুষ সারাদিন কাজ করে, চাকরি করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে ফিরে যাওয়া, অনেক সময় তাদের পত্রিকা দেখা হয় না, বিভিন্ন হবে। তো আমরা জনগণ সচেতন করতে চাই, জনগণের পালসও বুঝতে চাই এই প্রোগ্রামগুলোর মধ্যে দিয়ে। দেখি যে আমাদের এই সমাবেশগুলোতে ব্যাপক সরকারকে একটা প্রেশারে রাখতে চান না? প্রেশার না, আমরা প্রেশার মনে করি না। আমরা বিএনপিতে কোনো সময় প্রেশারে বিশ্বাসী না। আচ্ছা, ঠিক আছে। জনাব রাজিকুজ্জামান রতন, আপনি কিভাবে দেখছেন বিএনপির এই 64 জেলার 8 দিনে সমাবেশগুলোকে? আপনার কাছে কি মনে হচ্ছে, এটা কি কোনো ভালো বার্তা দিবে, বা বিএনপির কৌশল হিসেবে কেমন যদি মূল্যায়ন করেন? যে কোনো রাজনৈতিক দলের তো এটা স্বাভাবিক প্রক্রিয়াই হওয়া উচিত। আমরা যেমন করি আমাদের সাধ্যমতো, বিএনপি তার মতো করবে। এমনকি সমস্ত দল, গোটা দেশে অন্যান্য দলগুলো ঘুরে ঘুরে কেউ কেউ আবার হেলিকপ্টার নিয়েও তো মিটিং করে বেড়াচ্ছে। তো এটা তো করবেই। এখানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে জনগণের কাছে নিজেদের বক্তব্যটাকে উপস্থাপন করা, 2 নিজেদের যুক্তিটা জনগণের কাছে যেন গ্রহণযোগ্য হয় সেজন্য তাকে পার্সু করা। তারপরে সেখান থেকে হলো কি, যে আমাদের পজিশনটা কি সেটা এক্সপ্লেইন করা, এবং এই পজিশনটাকে এক্সপ্লেইন করে এক্সিস্টিং গভর্নমেন্টকে একটা প্রেশার করা যে আমাদের দাবিটা তোমার মানা উচিত বা মানতে হবে। এবং এইটা করতে গিয়ে তারা কিন্তু টেস্ট করে যে আমাদের দাবিটা জনগণ কিভাবে নিচ্ছে, জনগণের পালসটা কীরকম, আর আমাদের পার্সু করার অ্যাবিলিটিটা কীরকম। এই একটা কিন্তু ইন্টারাকশন সব সময় হয়। রাজনৈতিক দল যখন সমাবেশ করে তখন কিন্তু সমাবেশের মধ্যে দুটো জিনিস করে, একটা হচ্ছে সমাবেশের মধ্যে জনগণকে এক জায়গায়, তার দলীয় কর্মীদেরকে এক জায়গায় যুক্ত করে, আর দ্বিতীয়ত এই কর্মীদের চোখের ভঙ্গি, মুখের ভাষা, দেহের ভঙ্গি বুঝে তারা বোঝার চেষ্টা করে যে বক্তব্যটা আমরা দিচ্ছি ভেতরে কি সেটা তারা নিচ্ছে কিনা। তার মানে এটা কি একটা 2 ওয়ে চ্যানেলের মতো। এখন সংকট তো আমাদের সর্বত্র, সমাধানের পথ কি? সমাধানের পথ তো মানুষ খুঁজতে চায়, সমাধানের কিছু পথ কিন্তু তারা তখন বাতলে দেয়। ক্ষমতায় থাকলে যেমন সমাধানের জন্য উদ্যোগ নেয়, আর ক্ষমতার বাইরে থাকলে কিন্তু সমাধানের পথ বাতলে দেয়। এই পথ বাতলে দেওয়ার জন্য একটা ওপেন পার্লামেন্টের মতোই হয় কিন্তু এই সমাবেশ। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, দুটো ঘটনা আমাদের এখন সামনে আছে। একটা, যারা ক্ষমতা থেকে চ্যুত হয়েছেন বা দেশ থেকে পালিয়েছেন, তারা সবসময় বলছে আমাদের কি অপরাধ। এটা শুনলে মাঝে মাঝে মনে হয়, আচ্ছা ব্রিটিশরা যে 190 বছর বাংলাদেশে ছিল, ওরা কি কখনো স্বীকার করেছে তাদের অপরাধ ছিল? পাকিস্তানের যে 23 বছর ছিল, তাদের বিরুদ্ধে আমরা একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ করলাম, পাকিস্তানে কি কখনো তো স্বীকার করেছিল তাদের অপরাধ কি? আচ্ছা এরশাদও ক্ষমতাচ্যুত হওয়ার পরে সে বলছে অপরাধ। এই জন্য বলে পৃথিবীতে 3টা কাজ থেকে খুব কঠিন। একটা কাজ হচ্ছে পিঁপড়াকে গোসল করানো কঠিন,
আর হলো হাতিকে কোলে নেওয়া কঠিন, আর হলো পতিত স্বৈরাচারকে বোঝানো কঠিন যে তোমার অপরাধটা কি। তো এখন এগুলো কি দিয়ে করবে মানুষ? এগুলো তো সমাবেশ করে রাজনৈতিক আলোচনা করে, তখন হয় কি আওয়ামী লীগেরও তো লক্ষ লক্ষ কর্মী আছে, তারা তখন বুঝবে আমাদের দল কাজটা আসলে ঠিক করে নাই। এইটা তখন হয় কি রাজনীতিতে একটা ইন্টারাকশন হয়। কোনো একজন মানুষ কোনো একদিন কোনো একটা রাজনৈতিক দল করেছে বলে যে আজীবন সেটাই করবে এমন তো না, তার একটা ইন্টারাকশন হবে। ইন্টারাকশনের ক্ষেত্রে এই পাবলিক ওপিনিয়ন বিল্ড আপ করার ক্ষেত্রে এই জনসভাগুলো একটা বিরাট ভূমিকা পালন করে। আরেকটা প্রশ্ন যদি জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে 32 নম্বর সহ বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো আমরা দেখলাম, তার প্রেক্ষিতে বিএনপির এই কর্মসূচিকে অনেকটা শক্তি বা শো ডাউনের মতো অনেকেই ভাবছে সাধারণ মানুষ। এটাকে আসলে ভাবাটা ঠিক? আমার কাছে মনে হয় যে দুই দিকের ঘটনা। আচ্ছা, একটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো। আমরা অনেক সময় এটা বলতে পারি, ক্ষোভ কখনো কখনো স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়, আর কখনো কখনো ক্ষোভকে পরিকল্পিতভাবে জাগিয়ে তোলা হয়। আমি মনে করি যে 32 নম্বর দ্বিতীয়বার ভাঙা টাঙার মধ্যে একটা পরিকল্পিত ক্ষোভের ব্যাপার ছিল। প্রথমবার ক্ষোভ ছিল স্বতঃস্ফূর্ত, যে 5 তারিখে আওয়ামী লীগের ক্ষমতা থেকে অপসারণ এবং তাদের নেতাদের দেশ থেকে পলায়ন, এটার মধ্য দিয়ে মানুষের ক্ষোভ আশ্রে পড়েছিল বিভিন্ন স্থাপনায়। সেটা 5, 6, 7 এগুলো কিন্তু আমরা বলবো যে তখনও যে ভাঙচুর হয়েছে এর মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল। কিন্তু 6 মাস পরে এই ঘটনাটা, তখন মনে হলো এটা অনেক গুছিয়ে এটা করার একটা চেষ্টা হয়েছে। কিন্তু এটা করতে গিয়ে যেটা দেখা গেল যে কাজটা কি খুব ভালো হলো? 3টা বার্তা গেল। একটা বার্তা গেল যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুবই ভঙ্গুর। 2 নম্বর বার্তা গেল যে যে সরকার পালিয়ে গেছে তাকে বিচার করার চাইতে তার স্থাপনা ভাঙার দিকে নজরটা দিয়ে আসলে কি করতে চাইছে। আর 3 নম্বর হলো এর মধ্য দিয়ে বহির্বিশ্বে যারা আমাদের দেশটাকে নিয়ে ভাবছেন, তারা কিন্তু মনে করছেন বাংলাদেশ ভালনারেবল জায়গায় আছে। এটা রাজনীতির ক্ষেত্রে হোক, এটা অর্থনীতির ক্ষেত্রে হোক, এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, বাংলাদেশ কিন্তু তার একটা খেসারত দিতে হবে। এগুলোকেও কিন্তু খেয়াল রাখতে হবে যে যারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে ফেলেন তারা হয়তো এত কিছু চিন্তা করেননি, কিন্তু জনগণকে শেষ পর্যন্ত তার খেসারতটা দিতে হয়। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই। দর্শক, আর স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আর স্টিল ইনসাইড পলিটিক্স থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে কথা বলছিলাম সংস্কার নির্বাচন কে কার অন্তরে। এই প্রসঙ্গে জনাব হাসান জাফর তুহিন, আপনার কাছে যদি জানতে চাই যে সারা দেশের গত 4-5 দিনের যে ঘটনা প্রভাব আমরা দেখলাম, তার প্রেক্ষিতেই কি আপনাদের এই কর্মসূচি দেশব্যাপী, এমন একটা প্রশ্ন রয়েছে? আমাদের কি কারণে আমাদের এই সমাবেশ করা হবে এগুলো আমাদের উল্লেখ করে দিয়েছি আমরা। সেগুলো তো এটার সাথে কোনো রিলেটেডই না। আমাদের যে এই সরকারের যে বিষয়গুলো এবং নির্বাচন এইসব। আর আরেকটি বিষয় দেখেন, যারা 6 মাস পরে পরিকল্পিতভাবে এই ভাঙচুরগুলো করলো, আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দল, ফ্যাসিস্ট সরকারের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল, সবচেয়ে বৃহৎ দল আমরা এরা বাংলাদেশের রাজনীতি করুক, এটা করুক, এই বিষয়গুলো আমাদের নীতির দিকে করবে চাই না। আজকে আপনাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের চিঠিটাতে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে প্রধান উপদেষ্টা যে তারা যাতে রাজনীতি করতে না পারে এমন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানানো হয়েছে। রাজনীতি করতে না পারে সেগুলো আমাদের স্ট্যান্ড ঠিক আছে। আমরা আওয়ামী লীগ রাজনীতি করবো না, আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ না আসে। আমাদের অধিকাংশ নেতা কর্মীদের বিষয়টা সেন্টিমেন্টটা এইদিকে। কিন্তু আমরা কি চাই যে দেশের সম্পদ বিনষ্ট হোক? আওয়ামী লীগের মনে করেন এই 32 নম্বর থেকে শুরু করে যেগুলো বলা হচ্ছে বিতর্কিত, এগুলো গভর্নমেন্ট সিজ করে এখানে সরকারের বরাদ্দ দিক, যারা এই গত জুলাই আগস্টে অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের বরাদ্দ দিক, এগুলো করুক, পজিটিভ কাজ করুক। এই যে বিল্ডিং ভাঙছে, দরকার কি? দেশের ক্ষতি হচ্ছে না? দেশে ভাবমূর্তি ক্ষতি হচ্ছে, অর্থনীতির ক্ষতি হচ্ছে। তা আমরা চাই যে এই যে রাজ্যগুলো সৃষ্টি করা হলো, এটা শুধু আমরা না, প্রধান উপদেষ্টা তাদের টুইট বার্তায় কিন্তু তার সে বলেছে তারাও সমর্থন করে না। তা প্রধান উপদেষ্টার কথাবার্তা আমাদের কথা, কিন্তু একটা জিনিস ভুল হচ্ছে, এই যে যারা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা হচ্ছে না। ব্যবস্থাটা কেন নেওয়া হচ্ছে না? এটা তো আইন ভঙ্গ। এটা কি একটা ইন্ডিকেটর না আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়ন্ত্রণে নাই, সেটার কি একটা ইন্ডিকেটর? এটা হ্যাঁ, অবশ্যই নিয়ন্ত্রণটা ইন্ডিকেটর আছে। আবার কোনো উপদেষ্টার, বিতর্কিত উপদেষ্টাদের প্রশ্রয় আছে, তাদের উস্কিয়ে দিয়েছে তারা, মনে করি যারা চায় যে এটা দেশের পরিবেশ খারাপ হোক। উপদেষ্টাদের মধ্যেও আমার মাওলানা ফ্যাসিস্টদের প্রেতাত্মা রয়েছে, তারা এই সরকারকে ব্যর্থ করা, আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফিরতে না পারে, সেটা আমাদের কারোই কাম্য নয়। আরেকটি বিষয় যদি আপনার কাছে জানতে চাই, নির্বাচন প্রশ্নে কি আমরা সব রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পেরেছি কিনা? এত বছর আমরা লড়াই সংগ্রাম করলাম,
আপনাদেরই দীর্ঘদিনের দাবি ছিল এবং আপনাদের জোটে ছিল একটি দল, তারা এখন অনেকাংশেই সাধারণ মানুষ মনে করে যে নির্বাচনের খুব একটা পক্ষে তারা না মনে হয়। আপনাদের কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে যে তারা মনে হচ্ছে, তাদের কথাবার্তা মনে হচ্ছে তারা নির্বাচন পুনরাবৃত্তি করতে চাচ্ছে। তার কারণ একটি, এটা পরিষ্কার হয়ে গেছে যে এই সরকারের কারো কারো কাছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে। তারা আবার তাদের যে ল্যাকিংগুলো রয়েছে, তারা প্রশাসনিক বা অন্য বিষয়গুলো তারা স্পষ্ট সুযোগ সুবিধা, আমি আপনাকে আঙুল দিয়ে বলে দিতে পারি যে কোথায় কোথায় সুযোগ সুবিধা পেয়েছে। তো এত সুন্দর সুযোগ সুবিধা তো স্বাধীনতার পরে দলটি আর কোনোদিন পায়নি, তাদের বিভিন্ন সময় বিতর্কিত ভূমিকার কারণে পায়নি। বরঞ্চ আমরা তাদের সাথে বিভিন্ন সময় ঐক্য করে আমরা বিতর্কিত হয়েছি। আমাদেরকে তো কোনো বড় দোষ দিতে পারবেন না। আমাদের রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে আদর্শিক কোনো ঐক্য ছিল না, রাজনৈতিক ঐক্য। রাজনৈতিক ঐক্য করতে গিয়ে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদেরকে বিভিন্ন সময় তাদের দোষর বলা হয়েছে, অথচ এখন দেখেন তাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত। অথচ এই সরকারের একটি অংশ তাদেরকে প্যাট্রোলাইজ করছে, তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে। তারা মনে করছে নির্বাচন আসলে তাদের কতটুকু বিজয়ের সম্ভাবনা। যারা বিজয়ী হবে না তারা তো প্রলম্বিত করতে চাবেই। যাদের দেখবে যে সামান্যতম কোনো সরকার গঠন করা কিংবা বিজয় হওয়ার সম্ভাবনা নাই, সেরকম একটি দল তো যাবেই। আর পাশাপাশি এত সুযোগ সুবিধা পাচ্ছে জামায়াত পাচ্ছে এই সরকারের কাছ থেকে। আমরা জনাব রাজিকুজ্জামান রতনের মতামত দিতে চাই যে আসলে নির্বাচন প্রশ্নে আমরা রাজনৈতিক দলগুলো একমত হতে পারলাম না কেন? আমরা কয়েকটি বলতে কি একটি রাজনৈতিক দল, অধিকাংশ দল, একটা দুটো দল মধ্যে সবাই তো একমত হচ্ছে, তারপর দুই একটা দলকে আমরা কেন এই একসঙ্গে আনতে পারলাম? আপনি দুটো বলতে পারবেন না, একটা দল বলেন না। আচ্ছা, ধরুন নির্বাচনটা আমরা কেন চেয়েছি, এই জায়গায় উত্তরটা আসলে আমাদের পরিষ্কার করা দরকার। গত 3টা নির্বাচনী ব্যবস্থাটাকে যেমন নষ্ট করেছে, নির্বাচনের প্রতি জনগণের আগ্রহটা যেমন নষ্ট করেছে, পাশাপাশি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের চরিত্রটাকে নষ্ট করেছে। সেটা নির্বাচন কমিশন, সেটা পুলিশ, সেটা প্রশাসন, এমনকি স্কুল কলেজের শিক্ষকরা পর্যন্ত, যারা প্রিজাইডিং অফিসার, তার মানে শুধুমাত্র ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে তা না, মানুষ ভোটের সংস্কৃতিটা সে নষ্ট করে দিয়েছে তা না, মানুষের চরিত্রেরও অধঃপতন ঘটেছে। আমরা এখান থেকে একটা জবাবদিহিমূলক ব্যবস্থা যদি তৈরি করতে চাই, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন আমাদের প্রয়োজন। এটা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু সবাই একমত। কিন্তু নির্বাচনটা কখন হবে এই প্রশ্নে কোনো দ্বিমত আছে। কারণ কেউ যদি মনে করেন নির্বাচন দিলে তো আমি পাশ করব না, তাহলে এখন যদি আমি তার চেয়ে বেশি বেনিফিট পাই, আর আরেক দল হচ্ছে যেমন আমাদেরকে যদি কেউ বলে আচ্ছা আপনারা নির্বাচন দিলে 62 কি বাংলাদেশের সব কটা ইয়েতে পাবেন, আমরা বলি যে আমি কয়টা আসনে নির্বাচনে বিজয়ী হব, তার চেয়ে বড় কথা জনগণ কি ভোট দিতে গিয়ে নিজেকে বিজয়ী ভাববে? যে আমি যেখানে ভোট দিতে চেয়েছিলাম সেখানে ভোটটা দিয়েছি। ফলে জনগণকে বিজয়ী করাটা গুরুত্বপূর্ণ। 2, জনগণ যদি দেখে যে তার ভোট নিয়ে যারা ক্ষমতা এসছে তারা তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছে না, এই জনগণের তখন অধিকার থাকে সেই দলের বিরুদ্ধে হওয়ার কথা বলার। তো ফলে জনগণের যদি জনগণের ক্ষমতায়নের প্রশ্নটা যদি বলি, সেক্ষেত্রে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। যারা এটা চায় না, তাহলে দুটো বিষয় আছে, হয় তারা জনগণের ক্ষমতায়নটা চায় না, দ্বিতীয়ত এই অন্তর্বর্তীকালীন সমাজে এমন কিছু অন্তর্নিহিত সুবিধা তারা পান যেটাকে তারা রক্ষা করতে চান। অনেক ধন্যবাদ দুজনকে। আপনাকে দর্শক, আর স্টিল ইনসাইড পলিসি আজকে এখানে শেষ করছি। আশা করি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।